নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, অ্যাটাচড টু মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া, কলকাতা। জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক আমরা একটা দেখলাম যে 22 বছরের একটি তরুণ, 22 বছরে তার প্রাণ শেষ হয়ে গেল জিম করতে গিয়ে। এই যে ঘটনাটি ঘটলো, বা আমরা কিছুদিন আগে থেকেই দেখছি যে ইয়াংস্টার্স, কিছু সিঙ্গার্স বা অ্যাক্টার্স যারা ভালোভাবে শরীরচর্চা করেন, জিম করেন, খাদ্যাভ্যাস খুব ভালো, তাদের সাডেন ডেথ হয়েছে। তাহলে এই সাডেন ডেথ বা সাডেন কার্ডিয়াক ডেথ, কিছু কিছু ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ, এটা কি? এর মানে হচ্ছে যে কোনো একজন লোক সাডেন ডেথ হলো, যেটা কার্ডিয়াক ডেথ হিসাবে পরে প্রমাণিত হলো, অথচ আগেকার কোনো নোশন, কিউজ কিছু ছিল না যে তার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে। এই জিনিসটাকে, এই টার্মিনোলজি দেওয়া হয় সাডেন কার্ডিয়াক ডেথ। এর মধ্যে কয়েক রকমের ঘটনা হতে পারে বা কয়েক রকমের কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে কোন একজন লোকের, যেটা এত ইয়াং বয়সে যদিও সেটা হয় না বা খুব আনলাইকলি। একটা কারণ ধরা যেতে পারে যে সাডেন কারো হার্ট অ্যাটাক হয়েছে। সাধারণত তার প্রেশার, সুগার, কোলেস্টেরল কিছু না কিছু থাকে এর ব্যাকগ্রাউন্ড হিসেবে। দু নম্বর হচ্ছে কিছু ছিল না, কিন্তু জন্মগত কিছু রোগ আছে, যেমন হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এরকম কিছু হার্টের মাসেলের ডিসঅর্ডার আছে। যেমন পোলিও হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেলের রোগ, তেমনি হার্টের মাসেলেরও কিছু রোগ হয় যাকে বলে কার্ডিওমায়োপ্যাথিস। এইগুলো কিন্তু আহ, আহ, মানে এমনি ইউজুয়ালি হিডেন থাকে বা মাস্ক থাকে বা বিনাইনলি বিহেভ করে, যে কিছু করছে সেরকম নয়, কিন্তু অনেক সময় সাডেন ডেথ করতে পারে অ্যারিথমিয়ার মাধ্যমে। মানে কেউ হাঁটতে গেল, চলতে গেল, দৌড়াতে গেল, জিম করতে গেল, খেলতে গেল, কন্ট্যাক্ট স্পোর্ট বিশেষত, দেখা গেল তার ভিটিভিএফ এরকম কিছু রোগ হয়। ভিটিভিএফ মানে আমাদের হার্ট রেট, যে একটা তাল লয় ছন্দ আছে, 60, 70, 80, 90, 100 এরকম ভাবে যে আমাদের পালস রেট চলে, হঠাৎ দেখা গেল সেটা 200 হয়ে গেছে। সেটা হলো এবং তখনই সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল এবং ভিটিভিএফ করে সাডেন ডেথ হয়ে গেল। এরকম একটা জিনিস হতে হতে পারে। এটা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা কিছু টাইপের কার্ডিওমায়োপ্যাথি আছে, কিছু চ্যানেলোপ্যাথিস আছে, পটাশিয়াম এবং সোডিয়াম চ্যানেল, যে গেটস থাকে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে, সেগুলোর কিছু অ্যাবনর্মাল প্রোটিন সিনথেসিস হয় এবং তার জন্য সেই গেটগুলো, চ্যানেলস গুলো, ইলেকট্রোলাইট যে চ্যানেলগুলো থাকে সেগুলো ডিফারেন্টলি বিহেভ করতে থাকে। এরকম ব্রুগাডা সিন্ড্রোম এবং আরো কিছু লং কিউটি সিন্ড্রোম, শর্ট কিউটি সিন্ড্রোম, এরকম কিছু আমাদের টার্মিনোলজি আছে, কিছু জেনিটাল ডিজিজ আছে যেগুলো এইভাবে বিহেভ করে। তাহলে প্রথম হচ্ছে যে বাড়িতে যদি কারো সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, কম বয়সে আনন্যাচারাল ডেথ হয়েছে, হঠাৎ করে মারা গেছে, যেটা কোয়েশ্চেন, সেটা জানা যাচ্ছে না কেন হয়ে গেছে, এরকম যদি কারো ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, সব সময় বি কসাস। কোন রকম মানে তার যখনই 15-20 বছর বয়সটা, অবশ্য এটার ক্ষেত্রে খুব কম, সাধারণত আমরা বলি 25 থেকে 30 বছর পর কিন্তু তার একটা চেক আপ করা উচিত যদি ফ্যামিলিতে সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে। সাধারণ চেক আপ, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, কিছু ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া ক্রিয়েটিন, থাইরয়েড, এগুলোর মাধ্যমেই সামান্য ইসিজি কিন্তু এই জিনিসটা পিক আপ করে দিতে পারে যে এই লোকটার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে। যেই সেটা পিক আপ হয়ে গেল, তারপরে ইকোকার্ডিওগ্রাফি হলো এবং আরো সফিস্টিকেটেড কিছু টেস্ট হলো, এবং যদি সেটা ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু গাইডলাইনের রেকমেন্ডেশন অনুসারে কন্ট্যাক্ট স্পোর্টে সে কিন্তু অংশ নিতে পারবে না। একটা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, একদম সুস্থ স্বাভাবিক বাচ্চা, সুস্থ স্বাভাবিক ছেলে, মেয়ে, 15, 20, 25 বছর বয়স, তার একটা হিস্ট্রি ছিল, তার বাবার বা কাকার বা মামার এরকম একটা সাডেন ডেথের হিস্ট্রি ছিল বা এইচসিএম ছিল, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। সে যখন ডায়াগনোসিস হলো সে একদম সুস্থ, তাকেও তার ফুটবলার হতে দেওয়া গেল না। এরকম হয়, গাইডলাইন রেকমেন্ডেশনে তাই আছে যে কন্ট্যাক্ট স্পোর্ট করতে দেওয়া উচিত নয়, পাইলট হতে দেওয়া উচিত নয়, সুইমিং, প্রফেশনাল সুইমিং করা উচিত নয়, কারণ সাডেন ডেথের হতে পারে। এবং যদি জলে কারো সাডেন ডেথ হয় বা পাইলট, মানে পুরো ক্যারেজটার মানুষের গন্ডগোল হতে পারে। এই জিনিসটা আছে। এর সাথে যেটা এই জিম এবং ডায়েট, যেগুলো আজকালকার দিনে খুব র্যাম্প্যান্টলি বাড়ছে, এগুলো করা খুবই সঙ্গত এবং ভালো, ডেফিনেটলি শরীর চর্চা করা ভালো, সবই ঠিকই আছে, কিন্তু প্রফেশনাল লেভেলে এগুলো করার আগে আনস্ক্রুপুলাস যদি আনপ্ল্যান যদি কিছু থেকে থাকে সেগুলো অ্যাভয়েড করা উচিত। ডায়েটিশিয়ানের সঠিক পরামর্শ, জিম যে আছে প্রফেশনাল ইনস্ট্রাক্টরের সঠিক পরামর্শ, কি করে জিনিসটা করতে হবে, এটা অবশ্যই নেওয়া উচিত। আর যে ঘটনাটা জিমে না হয় খেলার মাঠেও হতে পারতো, হার্ট রেট বেড়ে যাওয়া এবং স্ট্রেস হওয়া, এই দুটোই যদি তার প্রেসিপিটেটিং ফ্যাক্টরস হয় ভিটিভিএফ গুলোর, তাহলে সেটা খেলার মাঠে হতে পারতো, তাহলে আরো ডিভাস্টেটিং জিনিস হতে পারতো। তাহলে
প্রপার কাউন্সিলিং, প্রপার প্রফেশনালদের সাহায্য নেওয়া, যে কিভাবে জিনিসটা করবে, প্রপার ডায়েট প্ল্যানিং করেই জিনিসগুলো নামা উচিত। তা সত্ত্বেও কিন্তু আমরা বেশিরভাগ জিনিস হয়তো আটকাতে পারবো না। তাহলে মেন হচ্ছে যে ফ্যামিলিতে যদি কারো সাডেন কার্ডিয়াক হিস্ট্রি থাকে, ইসিজি বা এই জাতীয় জিনিসগুলো করে নেওয়া উচিত। যদি সেটা পিক আপ করা যায়, তার কিন্তু ভালো রকম ট্রিটমেন্ট আছে, অ্যাভয়েড করা যেতে পারে সাডেন ডেথ। একেবারে। কিন্তু স্যার আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই ধরনের অসুখগুলো যদি ফ্যামিলিতে কারোর হিস্ট্রি থেকে থাকে, কিন্তু আমরা তো অনেক সময় দেখে থাকি যে অনেকেই জিম জয়েন করছেন, হঠাৎ করে রোগা হবার জন্য জিম জয়েন করছেন। তারা হয়তো কোনো পরীক্ষা করলেনই না তার হার্টের কি কন্ডিশন আছে, এবং তার ফলে অনেক সময় অনেক বিপর্যয় ঘটে যায়। পাশাপাশি আরো একটা ঘটনা, পুনের একটা ঘটনা আমাদের নজরে এসেছে 2-3 দিন আগেকার ঘটনা, যে একটি ছেলে জিম করতে গিয়ে সে জিম করার পর জলের বোতল থেকে জাস্ট চুমুক দিয়ে জল খেয়েছে এবং তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং পরপর এই দুটো ঘটনা আমাদেরকে সত্যি আশ্চর্য করেছে যে কিভাবে আমাদের মানে এই অবস্থা থেকে মানে সতর্ক থাকতে পারি বা কি অ্যাওয়ারনেস তুলতে পারি। হ্যাঁ, এই শরীর চর্চা করা, জিম করা, ডায়েট করা, এগুলোর মধ্যে খারাপ কোনো জিনিস নেই। ডেফিনেটলি আমাদের এই বিজি শিডিউলে প্রত্যেকের তার প্যাশন অনুসারে কিছু না কিছু ফর্ম অফ শরীরচর্চা করা উচিত, বিট জিম, বিট সুইমিং, সাইক্লিং, হোয়াট এভার বি দ্য থিং। কিন্তু আমার হচ্ছে যে যাই করা হোক না কেন, কিছু প্রফেশনালের সাহায্য নিয়ে করা উচিত। সাধারণ জিমে যেগুলো আমরা করা হয়, কার্ডিও বা ট্রেডমিল, এটাতে হয়তো অতটা অসুবিধা নেই। কিন্তু এরপরেই যে মাসেল বুস্টিং, মাসেল পাম্পিং এবং বডি বিল্ডিং, ওয়েট ট্রেনিং, এগুলো যদি করতে হয় এবং তার জন্য যদি আমাকে সাপ্লিমেন্ট এবং আরো জিনিসের সাহায্য নিতে হয়, তাহলে কিন্তু এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে জিনিসটা করাই উচিত হবে। নাহলে আনস্ক্রুপুলাস বা আনপ্ল্যান্ড ওয়েতে যদি করা হয়, অনেক সময় শরীরের যে হোমিওস্ট্যাসিস এবং হরমোনাল ব্যালেন্স, সেগুলো অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় এবং সেক্ষেত্রে অ্যারিথমিয়ার সম্ভাবনা বেড়ে যায়, হার্টে প্রবলেম হওয়ার আসতে পারে, ডায়াবেটিস, কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আসতে পারে এবং হরমোনাল ডিসঅর্ডার হতে পারে। সেইগুলোর থেকে আমার মনে হয় সাবধান হওয়াই ভালো। সাপ্লিমেন্ট কিভাবে নিতে হবে, কি তার বেস্ট উপায়, প্রফেশনালের সাহায্য নিয়েই করুন। সাধারণ জিমিং, ট্রেডমিলে বা 5 ইনক্লিনেশনে 5 স্পিডে হাঁটছেন, এতে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা আছে। কিন্তু বেশি এবং প্রফেশনাল লেভেলে যদি কেউ করতে হয়, আমার মনে হয় তার আগে কমপ্লিট চেক আপ এবং তারপরে জিনিস করতে শুরু করুন। কমপ্লিট চেক আপ মানে বেসিক কিছু টেস্ট আছে, হিমোগ্লোবিন করা, থাইরয়েড করে নেওয়া, কোলেস্টেরল, সুগার করে নেওয়া, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করে নেওয়া, এগুলো কিন্তু বেসিক। এবং বিশেষত যদি ফ্যামিলিতে আননোন ডেথের হিস্ট্রি থাকে, অবশ্যই এগুলো করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক স্যার, সেটা হচ্ছে যে ডায়েট। এই ডায়েটের নিয়ে আমরা প্রত্যেকেই এখন খুব সচেতন থাকার চেষ্টা করি এবং আমরা সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেট থ্রু এমন অনেক নিজেরা ডায়েট করি, কিন্তু এই ডায়েটের নিয়ে একটা প্রশ্ন আছে যে প্রত্যেকের শরীর যেহেতু আলাদা আলাদা, তাই প্রত্যেকের ডায়েট প্ল্যান কি আলাদা হওয়া উচিত, যেটা আমরা ভুলে যাচ্ছি। অবশ্যই ডায়েট নিয়ে কতগুলো অ্যাজ আ ডক্টর অ্যাজ আ কার্ডিওলজিস্ট আমরা যে ডায়েট অ্যাডভোকেট করি, সেগুলো হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য একটা বেসিক হেলদি ডায়েট প্ল্যান। হার্ট ডিজিজ যাদের আছে বা হওয়ার সম্ভাবনা আছে, যাদের কোলেস্টেরল বেশি, ব্লাড প্রেশার বেশি, সুগার আছে, স্টেন্টিং হয়েছে, সিএবিজি হয়েছে, এদের একটা বেসিক ডায়েট প্ল্যান দেওয়া হয়। কি সেটা আছে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি রেশিওতে খাবেন, ফ্যাটের পরিমাণ কম থাকবে, কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, তেল যেগুলো আমরা মাস্টার্ড অয়েল আর নন মাস্টার্ড অয়েল, এগুলো 50% ডিভাইড করা। নন মাস্টার্ড অয়েলের মধ্যে এখনকার নতুন যে অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, সানফ্লাওয়ার, স্যাফ্লাওয়ার, সিডস অয়েল, এগুলো মিলিয়ে মিশিয়ে খাবার, একবার এই ব্র্যান্ড, একবার ওই প্রকার, এইরকম ভাবে করা। মশলা জিনিস দূরে রাখুন। প্রত্যেকটা সার্ভিং এর সাথে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড স্যালাড খান। এমনি মিলের পোষণ কমান, এই পোষণগুলো বাড়ান। কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ভিটামিনস এর জন্য প্রপার ডায়েট যেগুলো আছে, তার কিছু চার্টিং দেওয়া হয়। তো এইগুলো বেসিক এবং এগুলো আপনার হার্টকে সতেজ রাখতে এইটুকু করলেই যথেষ্ট, এবং ভালো পরিমাণে জল, এইটুকু করলেই যথেষ্ট। এবার এর পরে যে প্রফেশনাল যে ডায়েটস গুলো আছে, মাসেল বুস্ট আপ করার জন্য, মাসেল পাম্প করার জন্য, ওয়েট লিফটিং এর জন্য, যে স্প্রিন্টার, তার জন্য, যে খেলোয়াড় প্রফেশনাল কন্ট্যাক্ট স্পোর্টস খেলে তাদের জন্য, এদের ডিফারেন্ট লেয়ার্স অফ ডায়েটস হয়। তাদের ডিপেন্ডিং অন দ্যাট ভেরি ডে যে সে কি করবে, তার প্রোটিন এবং অ্যান্সিলারি যে ইনগ্রেডিয়েন্টস এর জন্য, প্লাস রোগা হওয়ার জন্য, ভুঁড়ি কমানোর জন্য, এদেরও কিছু ডায়েট প্ল্যান স্পেসিফিক হয়। কিন্তু এগুলোর জন্য প্রপার ডায়েটিশিয়ানের হেল্প, নিউট্রিশনিস্টের হেল্প নেওয়া উচিত, যে কি করলে আপনার ওজন কমবে
একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে এমন কিছু জিনিস করা উচিত না, খুব ক্র্যাশ জিনিস করা উচিত না, যে আজকে করা হলো 1 মাসের মধ্যে আমার 10 কেজি ওজন কমে যাবো, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল নয়। ওজন কমানো বা এই জাতীয় জিনিসগুলো আপনার খাদ্যাভ্যাস এবং আপনার ক্যালোরি ইনটেক, ক্যালোরি এক্সপেন্ডিচার, এই দুটো বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে, এবং 3 নম্বর হচ্ছে যে এক্সারসাইজের উপর ডিপেন্ড করে। এই তিনটে একসাথে না করলে কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়। এবং যা করা উচিত সেটা ভেবেচিন্তে প্রফেশনালের সাহায্য নিয়ে এবং লং টার্ম, ওভার আ পিরিয়ড অফ 6 মান্থস 8 মান্থস। কোনো কিছু যদি খুব র্যাপিড করা হয় সেগুলো বেশিরভাগই রিভার্সেবল। এবার আবার যেই আপনি সেটা ছেড়ে দেবেন আবার কিন্তু ওয়েট গেইন করবে। এই ফার্স্ট ওয়েট গেইন, ফার্স্ট ওয়েট লস কিন্তু হরমোনাল ডিস্টারবেন্সেস, বডি হোমিওস্ট্যাসিস ডিস্টারবেন্সেস এবং কিছু মেটাবলিক সিন্ড্রোম, ডায়াবেটিস এবং কোলেস্টেরল বেড়ে যাওয়া, এগুলো হয়। ওগুলো যদি করতে হয়, খুব র্যাপিড কোর্সে যদি কিছু করতে হয়, তাহলে কিন্তু প্রফেশনাল সাহায্য নিতে হবে। না হলে নিজে নিজে ইন্টারনেট দেখে এগুলো করতে যাবেন না। অনেক রকম ডায়েট, মেডিটেরিয়ান ডায়েটস, প্রচুর ডায়েটস আছে। মেডিটেরিয়ান ডায়েট ইউজুয়ালি আমরা ফলো করি, কিন্তু সেগুলো বেসিক হেলদি নিড পূরণ করার জন্য, হার্ট সেফ ডায়েট পূরণ করার জন্য, সেগুলো ড্রাস্টিক ওয়েট রিডাকশনের জন্য নয়। স্যার লাস্ট যেটা প্রশ্ন, যে তরল খেয়ে অনেকে দীর্ঘ সময় থাকেন, আবার কেউ কেউ পশ্চিমী যে সমস্ত খাবার বা ওয়েস্টার্ন কিছু ফ্রুটস এবং স্পেশালি সিডস, এগুলোর উপরে ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। আর তার সাথে যেটা চলে আসে সেটা হচ্ছে যে বাজার চলছে কিছু ব্র্যান্ডেড খাবার দাবার, যে খাবারগুলো প্রায় দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন নিয়েই থাকছেন। এই যে পুরো বিষয়টা, এটা কতটা ভয়ানক হতে যাচ্ছে? অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি যেটা আগের বারও বললাম যে বেসিক হার্ট হেলদি ডায়েটস আমরা অ্যাডভোকেট করি। এই যে জিনিসগুলো এখন দেখতে পাওয়া যাচ্ছে যে মানে শুধুমাত্র লিকুইড কিছু ওয়াটার ফাস্টিং, লিকুইড ডায়েটস অ্যান্ড লং আওয়ার্স ফাস্টিং, এগুলো কিন্তু এমনিতে যে কার্ডিয়াক সেফ, এইগুলো কিন্তু বা ডায়াবেটিক পেশেন্টদের সেফ, এরকম কিন্তু কোনো স্টাডি আমরা সেরকমভাবে দেখিনি এবং সেই নিয়ে কমেন্ট করা উচিত না। কিন্তু এনিওয়ে, তার নিউট্রিশনিস্ট, তার ডায়েটিশিয়ান আছেন যারা এগুলো অ্যাডভোকেট করবেন বা তারা প্রপার গাইডলাইন মেনে যেগুলো করেন, আবার তাদের সাহায্য ছাড়া নিজে নিজে মানে গুগল থেকে পড়ে এই জিনিসগুলো করা কিন্তু ডেট্রিমেন্টাল। কোনো জিনিস যেটা খুব র্যাপিডলি আপনাকে গেইন দেবে, সেটা কিন্তু ডেট্রিমেন্টাল ফর হেলথ, আনলেস কোন একটা পার্টিকুলার ডে বা কোন একটা পার্টিকুলার ইয়ের জন্য একটা রেজিম ফিট করে করা হচ্ছে এবং তারপর একটা আই মিন ক্রনিক ওভার পিরিয়ড অফ 2 উইকস 3 উইকসের একটা পর্যায়ে রাখা হচ্ছে যে হ্যাঁ কি করে সেই জিনিসটা থেকে আবার রিকভারি হবে। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনা, যদি এরকম ভাবে আনস্ক্রুপুলাস ওয়েতে, আনপ্ল্যান্ড ওয়েতে করতে হয়। এর জন্য নিউট্রিশনিস্ট আছে, স্পোর্টস নিউট্রিশনিস্ট আলাদা, এমনি যে আমরা যেগুলো করতে চাই, যেগুলো ডায়েট করে ওজন কমানো, তাদের জন্য আলাদা প্রফেশনালস আছে, তাদের সাহায্য নিয়ে করা উচিত। এটা আমারও সাবজেক্ট নয়, কিন্তু একটা বেসিক জিনিস হচ্ছে যে আমরা যেগুলো হার্ট ডায়েট, হার্ট হেলদি যে লাইফস্টাইলের কথা বলি বা ডায়েটের কথা বলি, সেটা কিন্তু বেসিক, সেগুলো ওজন কমাবে তা নয়, কিন্তু ডেলি সুগার বা প্রেশার বা কোলেস্টেরল সেগুলো একটা মিনিমাম বেতে রাখার জন্য দ্যাট ইজ এনাফ।